দর্শক, নিজেদের দেশের আওতার বাইরে গিয়ে মানচিত্র বাড়িয়ে মানচিত্রটাকে বড় করে প্রদর্শন করার ক্ষেত্রে আমাদের একটা ভাবনা ছিল যে আমাদের সাবেক উপদেষ্টা, ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম, তিনিই বোধহয় একমাত্র উদাহরণ যে নিজের দেশের মানচিত্রটাকে বড় করে দেখিয়ে অন্য দেশের জমি জমা দখল করে সেটা ফেসবুকে পোস্ট করে দিল এবং একটা হই হই সুর উঠল। তারপরে সেটা সমালোচনার মুখে তিনি সরিয়ে নিলেন। আমাদের সাধারণ ধারণা থাকতেই পারে যে তিনিই বোধহয় পৃথিবীতে একমাত্র ব্যক্তি যিনি নিজের দেশের মানচিত্র বা মানে কোনো দেশের, নিজের না, কোনো দেশের মানচিত্র বাড়িয়ে সেটা প্রকাশ করেছিলেন। কিন্তু আমরা প্রেক্ষাপটটা একটু ভিন্ন দিকে যদি নিয়ে যাই, কদিন আগে পর্যন্ত পাকিস্তানের সঙ্গে আমেরিকার এবং ডোনাল্ড ট্রাম্পের যে অতি বন্ধুত্ব, অতি মাখামাখি, অতি আন্তরিকতা এবং দহরম মহরম পীড়িতের ঘটনা দৃশ্যগুলো আমরা দেখেছি, সেটা হঠাৎ করে যেন একেবারে 360 ডিগ্রি উল্টে গেল এবং মানে উল্টে গিয়ে উল্টো রথে এসে মার্কিন ভেলকি দেখছি আমরা। মার্কিন কর্তৃপক্ষের ভারতের সঙ্গে নতুন দোস্তি এবং ভারতের উপরে শুল্ক 50% থেকে 18% নামিয়ে আনা, ভারতের সঙ্গে চরম বন্ধুত্ব আবারও তৈরি করা এবং তৈরি করার পরে একটা ভয়াবহ বার্তা এলো আমেরিকা থেকে। আমেরিকার বাণিজ্য অধিদপ্তর এই অঞ্চলের যে মানে ভারতের যে নতুন মানচিত্র প্রকাশ করেছে, সেই মানচিত্রে পাকিস্তানের দখল মানে আন্ডারে থাকা কাশ্মীরের যে অংশ, সেই অংশ ভারতকে দেখিয়েছে, ভারতের মধ্যে দিয়ে দিয়েছে এবং চীনের একটা বড় অংশ ভারতের সীমানার মধ্যে দিয়ে দিয়েছে। অর্থাৎ ভারতের মানচিত্রটা বড় করে দেখাচ্ছে মার্কিন কর্তৃপক্ষ। রহস্যটা কি? হঠাৎ করে ভারতের মানচিত্র বড় করতে চাইছে কেন আমেরিকা, যখন পাকিস্তানের সঙ্গে তাদের এত ভালো সম্পর্কের নজির আমরা দেখছি এবং এই যে ভারতের ব্যাপারে এইরকম একটা সিদ্ধান্ত এবং সেগুলো দৃশ্যমান করা কি বার্তা দিচ্ছে আমাদের এই অঞ্চলের রাজনীতি? বিশেষ করে আমরা যখন আমাদের দেশে যখন ভোটের মধ্যে রয়েছি, তখন আমেরিকা এই অঞ্চলের জন্য এবং আমাদের দেশের জন্য কোনো বার্তা দিল কি না? চলুন এই চাঞ্চল্যকর ব্যাপারটা একটু বিশ্লেষণ করে দেখি এবং দেখে বোঝার চেষ্টা করি আমেরিকা কোন খেল খেলতে চাচ্ছে। দর্শক, বলছিলাম ভারতের মানচিত্র বাড়িয়ে দিয়েছে আমেরিকা এবং সেই তথ্যটা বিশ্বে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। এনটিভির এই শিরোনামটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। ট্রাম্প প্রশাসনের প্রকাশিত মানচিত্রে কাশ্মীর পুরোটাই ভারতের, অর্থাৎ কাশ্মীরের যে দুই ভাগ, ভারত শাসিত কাশ্মীর, পাকিস্তান শাসিত কাশ্মীর, পাকিস্তান শাসিত কাশ্মীরও ভারতকে দিয়ে দেয়া হয়েছে এবং চীনের একটা অংশও দিয়ে দেয়া হয়েছে। কি বলছে চলুন দেখি। ভারতের সঙ্গে নতুন করে বাণিজ্য সমঝোতার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসন জানিয়েছে ভারতের পণ্য এখন থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করলে 18% শুল্ক দিতে হবে, যেটা আগে ছিল 50%। এছাড়া বেশ কিছু ভারতীয় পণ্যে শূন্য হারে শুল্ক আরোপের কথাও জানিয়েছে। মানে পীড়িতটা, বন্ধুত্বটা মহাবন্ধুত্বের দিকে গেছে। তবে প্রশ্ন উঠেছে, নয়াদিল্লির সঙ্গে অন্তর্বর্তীকালীন বাণিজ্য সমঝোতার কথা জানাতে গিয়ে ট্রাম্প প্রশাসনের বাণিজ্য প্রতিনিধির দপ্তর ভারতের যে মানচিত্র প্রকাশ করেছে সেটা নিয়ে। প্রকাশিত এই মানচিত্রে পুরো কাশ্মীরকে ভারতের অন্তর্ভুক্ত হিসেবে দেখানো হয়েছে। বিষয়টি নিয়ে ভারতের গণমাধ্যমগুলো বিভিন্ন ধরনের খবরও প্রকাশ করছে। তাদের প্রকাশিত মানচিত্রটা আর একবার আপনারা একটু দেখে নিন যে মানচিত্রটা তারা প্রকাশ করছে এবং এই ব্যাপারে যেটা বলছে সেটা হচ্ছে যে ভারতের সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া বলছে, এক্স হ্যান্ডেলে মার্কিন বাণিজ্য দূতের দপ্তরের পোস্টে ভারতের যে মানচিত্র দেয়া রয়েছে তাতে ভারতের নিয়ন্ত্রণে থাকা কাশ্মীর তো বটেই, এমনকি পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরও জায়গা পেয়েছে। এমনকি চীনের দাবি করা আকসাই চীনকেও ভারতের অংশ হিসেবে দেখানো হয়েছে। হিন্দুস্তান টাইমস তারা বলছে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের পাশাপাশি চীনের দাবি করা ভূখণ্ডকেও ভারতের অংশ হিসেবে দেখিয়েছে মার্কিন বাণিজ্য দূতের দপ্তর। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এর আগে প্রকাশিত মার্কিন মানচিত্রগুলোতে আজাদ কাশ্মীরকে আলাদাভাবে দেখানো হতো, এবার আলাদাভাবে দেখানো হয়নি, এটা ভারতের ভূখণ্ড হিসেবে দেখানো হলো। এদিকে এনডিটিভি তাদের প্রতিবেদনে বলছে পুরো কাশ্মীরকে ভারতের অংশ হিসেবে দেখানোটা ইসলামাবাদের প্রতি এক ধরনের মার্কিন বার্তা।
অর্থাৎ পাকিস্তানের দিকে একটা নতুন বার্তা যে তোমার সঙ্গে বন্ধুত্ব ওগুলো ছিল, ওগুলা আদতে ছিল নাটক, এগুলো ভারতকে বাগে আনার একটা নাটক ছিল। এতে আরও বলা হয়, ওয়াশিংটনের অবস্থান স্পষ্ট করার জন্য এটা কোনো বাগাড়ম্বর নয়, বরং প্রকৃত তথ্যই যথেষ্ট। যুক্তরাষ্ট্র ইঙ্গিত দিয়েছে যে দেশটির নেতৃত্ব ভারতের রাজনৈতিক মানচিত্রের সাথে একমত, তারা মূলত বাস্তবতাকে সমর্থন করে এবং কোনো ভিত্তিহীন আঞ্চলিক দাবির পক্ষে নয়। একাধিক মার্কিন পণ্যের ভারতে ঢুকতে শুল্ক কমছে, এটা জানাতে গিয়ে ওই মানচিত্র সহ এক্স হ্যান্ডেলে পোস্ট দেয় মার্কিন বাণিজ্য দূতের কার্যালয়। তাতে বলা হয়, কাঠবাদাম থেকে শুরু করে অসংখ্য পণ্য ভারতের নতুন বাজার পেতে যাচ্ছে। তবে প্রকাশিত ওই মানচিত্র নিয়ে তাৎক্ষণিকভাবে পাকিস্তানের কোনো প্রতিক্রিয়া এখন পর্যন্ত জানা যায়নি। পাকিস্তান কি ভাবছে এটা নিয়ে, আজকেই এটা প্রকাশিত হয়েছে। সাম্প্রতিক সময়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং দেশটির সেনা প্রধান আসিম মুনির মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছিলেন। সেই দৃশ্যগুলো আমরা বহুভাবে দেখেছি। এরকম পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের এমন মানচিত্র প্রকাশ ইসলামাবাদের জন্য একটা বড় ধাক্কা এবং সেটা চীনের জন্য একটা বড় ধাক্কা, চীনের দিকেও একটা বার্তা। এভাবেই দেখছে পর্যবেক্ষকরা। এবং এই অঞ্চলে আমাদের এই অঞ্চলে মার্কিন যে আধিপত্য বিস্তারের চেষ্টা, সেটা ভারতের হাত ধরে ভারতকে দিয়েই আমেরিকা করাতে চাচ্ছে, এই বার্তাটা স্পষ্ট। যখন সেটা করাতে চাইছে, যদি আমেরিকার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক খারাপ হয়ে যায়, সেটা ভারতের চাহিদা অনুযায়ী, ভারত যেহেতু চাইবে যে পাকিস্তানকে আমাকে কন্ট্রোল করতে হবে, সেই ক্ষেত্রে পাকিস্তানের অবস্থা খারাপ হয়ে যাওয়ার কথা। আবার বাংলাদেশের রাজনীতিতে যেটা হবে সেটা হচ্ছে যে গত এক বছর ধরে নানা রকমের টানাপোড়েন গেছে ভারত এবং আমেরিকার সম্পর্কে। সেই টানাপোড়েনের পরে ভারত নতুন করে শক্তি ফিরে পাবে এবং তাদের আধিপত্য বাংলাদেশে পরিপূর্ণভাবে আবার তৈরি করার চেষ্টা করবে। এবং সেই আধিপত্য তৈরি করার চেষ্টার ক্ষেত্রে একটা বড় ব্যাপার হতে পারে আগামী নির্বাচন। এবং আগামী নির্বাচনে যে ব্যাপারটা শোনা যাচ্ছিল যে মার্কিন হস্তক্ষেপ এবং মার্কিন হস্তক্ষেপ একদিকে হেলে পড়ছে, যেদিকে হেলে পড়ছে সেটা ভারতের জন্য বিপজ্জনক হতে পারে। ভারত নিশ্চয়ই এখন সেটা রিভার্স গেম খেলবে। যদি এই গেমের কবলে আমরা পড়ে যাই তাহলে আমাদের কি হবে সেটা পরের বিষয়। তবে ভারতের সঙ্গে আমেরিকার এই নতুন দোস্তি, নতুন বন্ধুত্ব, এটা সৃষ্টির পর থেকে আমরা দেখেছি যে ভারতে থাকা আওয়ামী নেতাদের এবং তাদেরকে উদ্ধৃত করে ভারতীয় গণমাধ্যম এবং বাংলাদেশে থাকা আওয়ামী লীগের অ্যাক্টিভিস্ট যারা, তাদের মধ্যেও এক ধরনের উচ্ছ্বাস ভাব তৈরি হয়েছে, যেন সব কিছু এখন আন্ডার কন্ট্রোলে আসতে চলেছে। এবং তারা নানা রকমের খবরও ছড়াচ্ছে, যে খবরগুলোর বাস্তবতা এখন পর্যন্ত আমরা তৈরি হতে দেখিনি। তবে তারা যে অনেক বেশি উচ্ছ্বসিত এটা বোঝা যাচ্ছে। গত সপ্তাহে মার্কিন সিনেটে $121 মিলিয়ন অর্থাৎ 1512 কোটি টাকার একটি ফান্ড অ্যাপ্রুভড হয়েছে। এই টাকাটি মিয়ানমারের জন্য খরচ হবে এবং খরচ করবে মিয়ানমারের দুটি সীমান্তবর্তী দেশ থাইল্যান্ড এবং ভারত। অথচ মিয়ানমারের সাথে ভৌগোলিকভাবে সবচেয়ে সুবিধাজনক অবস্থানে থাকা সত্ত্বেও বাংলাদেশ সেই ফান্ড থেকে বাদ। শুধু যে বাংলাদেশ বাদ পড়েছে তাই না, ডক্টর ইউনূস সহ আরো 12 জন উপদেষ্টার এর সাথে সাথে কপাল পুড়ছে। আজকে এটা নিয়েই আলাপ করব, শেষ পর্যন্ত থাকবে। রূপান্তরের সত্যের আজকের এই পর্বে সবাইকে স্বাগত। প্রিয় বন্ধুরা, বার্মা অ্যাক্টের কথা মনে আছে? সেই যে বার্মা ইউনিফাইড থ্রু রিগোরাস মিলিটারি অ্যাকাউন্টেবিলিটি অ্যাক্ট, 2022 সালে মার্কিন কংগ্রেসে এই অ্যাক্টটি পাশ করেছিল। একটু আপনাদের মনে করিয়ে দিই, আমি আগেও এটি নিয়ে কথা বলেছি। বার্মা অ্যাক্টটা হলো মূলত বর্তমানে মিয়ানমারের যে সামরিক জান্তা সরকার রয়েছে, সেই জান্তা সরকারকে দুর্বল করে সেখানে একটি গণতান্ত্রিক সরকারকে ক্ষমতায় আনার জন্য আমেরিকার একটা প্রজেক্টে তারা সংসদে একটা অ্যাক্ট পাশ করেছিল। এবং সেখানে এই যে আমাদের যে রোহিঙ্গারা বাংলাদেশে এসেছে, রাখাইন স্টেটের যে আনরেস্ট, সেখানে অনেক মানুষ বাস্তুচ্যুত হয়েছে,
এই সব বিষয় কিন্তু এই বার্মা অ্যাক্টের মধ্যে রয়েছে। এবং বার্মা অ্যাক্ট মানে কাগজে কলমে এক কথা, আর এটা জিও পলিটিক্যালি খুব ইম্পর্টেন্ট। এই মায়ানমার বঙ্গোপসাগর এই রিজিয়নে আমেরিকা তার উপস্থিতিটা নিশ্চিত করতে চায় এবং মিয়ানমারে তারা গণতন্ত্রের নামে ঢুকতে চায়। এবং আপনারা জানেন যে আরাকান আর্মি নিয়ে কি ঘটনা বাংলাদেশে ঘটেছে। এই আরাকান অ্যাক্টে বাংলাদেশকে করিডোর হিসেবে ব্যবহার করে আরাকান আর্মিকে দিয়ে জান্তা সরকারের বিরুদ্ধে ফাইট করানোর একটা ঘটনা আপনারা জানেন। এবং এমন একটা অবস্থা হয়েছিল যখন আরাকান আর্মি প্রায় রাখাইন স্টেটের 2 বা 3টা টাউনশিপ ছাড়া অধিকাংশ জায়গা একটা সময় দখল করে নিয়েছিল। এবং এর সব কিছুর পেছনে ছিল আমেরিকা, এবং আমেরিকা চেয়েছিল যে বাংলাদেশের করিডোর, যে মিয়ানমারের সাথে যে করিডোর আছে সেই করিডোরটা ব্যবহার করে তাদের এই সাইডের সংগ্রামটা বা তাদের প্রজেক্টটা এগিয়ে নেওয়া। আপনাদের আরো মনে আছে যে গত বছর 13ই মার্চ জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস বাংলাদেশে এসেছিলেন 4 দিনের সফরে, এবং তিনি রোহিঙ্গা শিবিরেও গিয়েছিলেন। এবং তিনি বলেছিলেন যে বাংলাদেশের মধ্য দিয়ে একটি মানবিক সহায়তার করিডোর তারা চেয়েছিলেন, যাতে এই রাখাইন স্টেটে তারা বিভিন্ন রকমের সহায়তা পৌঁছে দিতে পারে। কিন্তু পরবর্তীতে দেখা গেছে যে ডক্টর ইউনূস যদিও কমিটমেন্ট করেছিল আমেরিকার কাছে যে তারা সেন্ট মার্টিন দেবে, করিডোর দেবে, চট্টগ্রাম বন্দর দেবে, অনেক কমিটমেন্ট, মানে যা চাও নিয়ে যাও, বাংলাদেশটা তুমি নিয়ে যাও, আমাকে ক্ষমতা দাও। তো সেই জায়গাটায় কি হয়েছে, পরবর্তীতে দেখা গেছে যে বাংলাদেশ আর্মি বলেছে নো করিডোর, করিডোর দেওয়া যাবে না। আবার বলেছে যে করিডোর দিলে সেখানে আমাদের বাংলাদেশের ইন্টারনাল সিকিউরিটি রিস্ক আছে, করিডোর দিয়ে ড্রাগ স্মাগলিং হবে, আর্মস স্মাগলিং হবে, এইসব মানে নানা রকমের সমস্যার কথা বলে সেনাবাহিনী এটিতে আগ্রহ দেখায়নি। এবং আপনারা জানেন তারপরে করিডোরের মানে টেকনাফে বিশেষ করে আরাকান আর্মির অনেক অ্যাক্টিভিটিস আছে। এখানে সামরিক মহড়ার নামে আমেরিকান আর্মি এবং আমেরিকান সশস্ত্র বাহিনী, ফায়ার ব্রিগেড অনেকেই এসেছিল। এবং পেকুয়া বাজারের কথা মনে আছে, আমি বলতাম যে পেকুয়া বাজারে একটা 19 তলা হোটেল করা হয়েছিল, যে হোটেলটার মালিক ছিলেন মোস্তফা মাঝি। সেই হোটেলটা মূলত করা হয়েছিল ওই এলাকায় বিদেশিদের থাকবে, একটা লাক্সারিয়াস হোটেল, যার নিচের তলায় পাব থাকবে, বার মানে পানশালা, উপরে থাকার রুম থাকবে। তো পরবর্তীতে সেই হোটেলটা কিছুদিন চালু ছিল, কিন্তু এটা পুরো কমপ্লিট হয়নি। আর এই মাসখানেক আগে তো এটার মালিক মোস্তফা মাঝিকে তার বাড়িতে মৃত পাওয়া গেছে, মোস্তফা মাঝিকে হত্যা করা হয়েছে। অর্থাৎ এই যে আমরা করিডোর দেব বলে আমেরিকাকে যে আশ্বাস দিয়েছিলাম, আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের এই সর্দার ইউনূস, সে এমন একটা লেজে গবরে পাকিয়ে ফেলেছিল যে আমেরিকা ছেড়ে দে মা, কে দেওয়াছে। সুতরাং আমেরিকা আলটিমেটলি তার বার্মা অ্যাক্ট এটাকে বাস্তবায়ন করার জন্য এই গত সপ্তাহে যে $121 মিলিয়ন ফান্ডটা দিয়েছে, এই ফান্ডটা মিয়ানমারের জন্য অ্যালোকেটেড, বাট এই ফান্ডটা মিয়ানমারের বর্তমান যে সামরিক সরকার আছে, জান্তা সরকার, তাকে কিন্তু এই টাকাটা দেওয়া হবে না। এই টাকাটা যাবে সীমান্তবর্তী 2টি দেশ ভারত এবং থাইল্যান্ডের কাছে, এবং বাংলাদেশ বাদ। এবং ভারত এবং থাইল্যান্ড কি করবে, এই টাকাটা নিয়ে তারা মূলত মিয়ানমারের যে সিভিল সোসাইটি আছে তাদের হেল্প করবে। তারা মিয়ানমারের ভেতরের গণতান্ত্রিক পরিবেশ, মানবাধিকার এগুলো নিয়ে কথা বলবে। মিয়ানমারের ভেতরে জান্তা সরকারকে দুর্বল করাটা কিন্তু এই বার্মা অ্যাক্টের অন্যতম উদ্দেশ্য। সুতরাং মিয়ানমারের জান্তা সরকার বিরোধী যে গণতান্ত্রিক শক্তিগুলো আছে তাদের সহায়তা প্রদান করবে এই $121 মিলিয়ন অধীনে যে প্রজেক্টস গুলো হবে, এবং সেখানে ভারত এবং থাইল্যান্ড কাজ করবে। এছাড়া রোহিঙ্গাদের সহায়তার কিছু বিষয় আছে। এই রাখাইন স্টেটে যে গণহত্যা হয়েছিল, সেই গণহত্যার সব আপনারা জানেন যে আন্তর্জাতিক আদালতে সেটি নিয়ে মামলা চলছে। গণহত্যার সপক্ষে বিভিন্ন তথ্য প্রমাণ সংগ্রহের একটা ব্যাপার আছে, সেটিও এই প্রজেক্টের আন্ডারেই হবে। সো মানে এখন দেখা যাচ্ছে যে আমেরিকা বাংলাদেশকে বাদ দিছে। এবং কেন ইন্ডিয়া, কেন থাইল্যান্ড? ইন্ডিয়া আপনারা জানেন যে আমেরিকার সাথে যে রিসেন্ট ডিফেন্স ডিলটা হয়েছে, ডিফেন্স ট্রিটিটা হয়েছে 10 বছরের, সেখানে কিন্তু ইন্দো প্যাসিফিক রিজিয়নের সিকিউরিটিতে ইন্ডিয়া এবং আমেরিকা পার্টনার।
আর থাইল্যান্ডের সাথে আমেরিকা অনেকদিন ধরে এই সিকিউরিটি পার্টনার, তাদের সাথে অনেক রকমের লেনদেন আছে। তো বাংলাদেশের করিডোর দিলে যে ঝুঁকি, সেই ঝুঁকি তো থাইল্যান্ড এবং ভারতের সাথেও আছে, কারণ ভারত তো মিয়ানমারের সাথে বর্ডার শেয়ার করে, থাইল্যান্ডও করে, কিন্তু তারপরেও ভারত এবং থাইল্যান্ড এই ডিসিশনটা নিয়েছে, এই প্রজেক্ট, এই ফান্ড তাদের কাছে গেছে, এর কারণ হলো তারা রাজনৈতিকভাবে সিদ্ধান্তটা নিয়েছে, ঝুঁকি ম্যানেজ করার একটা পলিটিক্যাল ডিসিশন তারা নিয়েছে, যেটা বাংলাদেশ নিতে পারেনি। এবং বাংলাদেশ নিতে না পারার কারণে এই যে $121 মিলিয়ন বা 1512 কোটি টাকার একটা ভাগ থেকেই যে শুধু বাংলাদেশ বঞ্চিত হলো তা নয়, এটি কেবল অর্থ নয়, বরং এটি হলো ইউনূস সরকারের উপর থেকে আমেরিকান আস্থা যে উঠে গেছে তার একটা ইন্ডিকেশন। এবং এর ফলে যেটা হবে যে এই এলাকায় যে হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে বাংলাদেশ একটা নেতৃত্বের অবস্থানে ছিল, সেই জায়গাটা আর থাকবে না। রোহিঙ্গাদের প্রত্যাবর্তন, রোহিঙ্গাদের কাছে আসা বিদেশি সহায়তা, সবকিছু আগের মতো আর হবে না, এগুলো কমে যাবে। এবং রোহিঙ্গাদের ডক্টর ইউনূস বলেছিল এই যে রোজা আসতেছে, এই রোজার ঈদটা রোহিঙ্গাদের মিয়ানমারে করার কথা, তো সেইটা সুদূর পরাহত হয়ে যাবে। তো আমেরিকা এই যে ইউনূস যে ব্যর্থ হয়েছে, এর জন্য আমেরিকা ভীষণ দিলা। আমেরিকা ডক্টর ইউনূস সহ 12 জন উপদেষ্টার উপরে ক্ষুব্ধ এবং বলেছে যে তোমাদের দ্বারা কোনো কাজ হবে না, ইউ ওয়েস্টেড আওয়ার মানি, টাইম অ্যান্ড রিসোর্সেস। এদিকে ডক্টর ইউনূস যদি নির্বাচন হয়, যদি ক্ষমতা ছেড়ে আসলেই যায়, তার একটা আশঙ্কা রয়েছে যে তিনি চলে গেলে গ্রামীণ ব্যাংকে যে সারা দেশে ছড়ানো ছেটানো প্রায় 2500 গ্রামীণ ব্যাংকের যে ব্রাঞ্চেস আছে, সেগুলো কি হবে, এইগুলোর ভবিষ্যৎ নিয়ে তিনি খুবই উদ্বিগ্ন। এবং তিনি এটি বলেছিলেন আমেরিকাকে যে তিনি চলে গেলেও গ্রামীণের ভবিষ্যৎ কি হবে। তো আমেরিকা কি বলেছে তার আগে আমি একটা ছোট্ট অতীতের কথা মনে করিয়ে দিই, যে খন্দকার মোস্তাকের কথা আপনাদের অনেকেরই মনে আছে, বঙ্গবন্ধুর খুনি। সেই খন্দকার মোস্তাক সে যখন জনসভা করতে গিয়েছিল ক্ষমতা হারিয়ে, তখন কিন্তু তার জনসভা আক্রান্ত হয়েছিল, তার জনসভায় বোমাবাজি হয়েছিল, সাপ ছেড়ে দেওয়া হয়েছিল। তখন সে খুব মাইন্ড করে, খুব কষ্ট দুঃখ নিয়ে আমেরিকান এম্বাসিতে গিয়ে বলেছিল যে আমি যে একটু পলিটিক্স করি, আমি তো তোমাদের জন্যই রাজনীতি করলাম, তোমরা আমার একটু সিকিউরিটিটা ইনশিওর করো। তো আমেরিকা বলেছিল যে তুমি রাজনীতি করবা, তোমার সিকিউরিটির দায়িত্ব তোমার নিজে। তো ডক্টর ইউনূস যখন গ্রামীণ ব্যাংকের এই অবকাঠামোগত নিরাপত্তার ইস্যুটা তুলেছে, তখন তাকে খুব স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে গ্রামীণ ব্যাংকের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব তার। এদিকে অন্যান্য উপদেষ্টারাও কিন্তু ভীষণ স্যাড হয়ে গেছে এই ঘটনায়, বিশেষ করে ডক্টর খলিল। তিনি বলেছেন যে এই সরকারের জন্য, আমেরিকার স্বার্থ রক্ষার জন্য তিনি কি করেন। কিন্তু আজকে এমন একটা অবস্থা হচ্ছে যে ডক্টর খলিলের এই দায়িত্ব থেকে চলে যাওয়ার পরে আমেরিকায় ফিরে যাওয়াটাও অনেকখানি ঝুঁকির মধ্যে পড়ে গেছে। তো প্রিয় বন্ধুরা, এটা যে কেবল একটা $121 মিলিয়ন প্রজেক্ট তা না, এটা আবার জিও পলিটিক্যালিও খুব ইম্পর্টেন্ট একটা ইস্যু। এবং সেখানে ইন্ডিয়ার এবং থাইল্যান্ডের যে গুরুত্ব, সেই গুরুত্বের পাশাপাশি বাংলাদেশ ইজ নাও নো ওয়্যার। ডক্টর ইউনূস এদিকে ডিপি ওয়ার্ল্ডকে চিটাগাং পোর্ট দিবে বলেছে। চিটাগাং পোর্টে কিন্তু অলরেডি আনরেস্ট শুরু হয়ে গেছে এবং চিটাগাং পোর্টে প্রতিদিন লস হচ্ছে। সো ওই বিক্ষোভ, ওই অসন্তোষ কিভাবে নিয়ন্ত্রণ করে ডিপি ওয়ার্ল্ডকে কিভাবে এই চিটাগাং এর এনসিটি, এই নিউমারিং কন্টেইনার টার্মিনাল হ্যান্ডওভার করবে, সেটাও আমরা দেখার জন্য অপেক্ষায় রইলাম। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।